ইসির নিবন্ধন পেয়েছে 3টি রাজনৈতিক দল। এগুলো হলো এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই অনেক হ্যাভিওয়েট নাম। তৃণমূল উচ্ছ্বাসের সঙ্গে কোথাও কোথাও বঞ্চিতদের ক্ষোভ প্রকাশ। শিগগিরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াত। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নয়, ঐক্যে জোর দলটির আমিরের। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল জাতির সঙ্গে প্রতারণা করেন। আপিলের শুনানিতে বিএনপির আইনজীবীরা। জলবায়ু খাতে 14 বছরে 891 প্রকল্পে 2111 কোটি টাকা দুর্নীতি বলছে টিআইবি, যার বোঝা পড়েছে জনগণের উপর। নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশা, 6 যাত্রী নিহত। হবিগঞ্জ, টাঙ্গাইল ও ঝিনাইদহে সড়কে ঝরল আরও 6 প্রাণ। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি সালিহা পারভিন সাথী। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রার্থীরা। দেশে বিভিন্ন জায়গায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাস। ফেনী ও দিনাজপুরে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করানোর অঙ্গীকার করেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 ও দিনাজপুর 3 আসনের পাশাপাশি ফেনী 1 আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। এ খবরে ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বের করা হয় এই মিছিল। পরে সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে থাকবে বিএনপি। বেগম খালেদা জিয়াকে প্রার্থী করায় আনন্দ উচ্ছ্বাস দিনাজপুর 3 আসনেও। খালেদা জিয়ার নাম ঘোষণা করায় আনন্দ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। দুপুরে দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। অসুস্থ খালেদা জিয়া আসতে না পারলেও কর্মীরা তার পক্ষে ভোটারদের কাছে যাবেন এবং সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করবেন বলে জানান নেতারা। বরিশালের 6 আসনের মধ্যে 5টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থীদের নাম ঘোষণার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করলেও প্রার্থীদের বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাস করেন নেতাকর্মীরা। সবাই আনন্দিত এবং সবাই খুশি। সবচেয়ে ভালো লাগার জায়গা যে আমাদের বরিশালে আমরা আসি এবং থাকবো সবসময় সরার পাশে। দাদু ভাই আমাকে রাস্তাঘাট ভালো করবেন, দেশের উন্নয়ন করবেন। বরিশাল 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার জানান, বিএনপির গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। আশ্বাস দেন বরিশালের উন্নয়নে কাজ করার। মহানগর এবং বরিশাল সদরকে সমন্বয় করাটাই আমার বড় কাজ। সাংগঠনিকভাবে এই জায়গাটাকে আমাদের শক্তিশালী করতে হবে এবং উন্নয়নগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকতে হবে। টাঙ্গাইল 2 গোপালপুর ভুয়াপুর আসনে প্রবীণ নেতা আব্দুস সালাম পিন্টুকে বিএনপির প্রার্থী ঘোষণা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার রেকর্ড ভোটের ব্যবধানে জিতবেন তাদের নেতা। আব্দুল সালাম পিন্টুকে দল মত নির্বিশেষে সালাম পিন্টুকে ভালোবাসে এবং আমরা মনে করি রেকর্ড পরিমাণ ভোটে এই ভুয়াপুর গোপালপুরে এমপি নির্বাচিত হবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাদ চলবে না। ভুয়াপুর গোপালপুরে একটি আধুনিক মডেল সংসদ আসন হিসাবে সে গড়ে তুলবে। এদিকে বিএনপি থেকে নওগাঁ 3 আসনে মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফজলে হুদা বাবুল ও তার সমর্থকরা। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায় আগামী সপ্তাহে হবে। এতে জুলাই শহীদ পরিবারের যে কষ্টের ভেতর দিয়ে দিন যাচ্ছে, কিছুটা হলেও সেই ব্যথা লাঘব হবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার শাসনামলে যারা গুম অপহরণের শিকার হন তাদের মধ্যে অন্যতম বিএনপি নেতা ইলিয়াস আলী। সিলেট 2 আসনের সাবেক এই সংসদ সদস্যকে গুম করা হয় 2012 সালের এপ্রিলে। স্বামীর এমন নির্মম পরিণতিতে রাজনীতির হাল ধরান স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আগামী নির্বাচনে স্বামীর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।
2012 সালের 17 এপ্রিল সন্ধ্যায় দলের নেতাকর্মীদের সাথে তৎকালীন হোটেল শেরাটনে বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন এম ইলিয়াস আলী। বনানীর 2 নম্বর সড়কে তার গাড়ি থামিয়ে চালক সহ অপহরণ করা হয় তাকে। তখন ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা। অনেক আন্দোলন, বিক্ষোভ, প্রতিরোধ আর পরিবারের কান্না হাহাকার ফিরিয়ে আনতে পারেনি ইলিয়াস আলীকে। অনেক কঠিন পথ পেরিয়ে এবার স্বামীর আসনে দলে পেয়েছেন বিএনপির মনোনয়ন। আমাদের আসলে গণতন্ত্রের যে দীর্ঘ লড়াই, এই সংগ্রামের, সেই লড়াইয়ের সংগ্রামের প্রাথমিক পর্যায়ে আমরা এখন নেতাকর্মীদেরকে তাদের পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো। স্বামীর গুমের রহস্যের ভেতর রাজনীতির বন্ধুর পথ। মনোনয়ন পেয়েই জানালেন তার প্রাথমিক পরিকল্পনার কথা। বর্তমান প্রজন্মের চাহিদা এবং তাদের মন মানসিকতা বুঝেই সেই কাজগুলো করতে হবে। বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ, আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে উনি অবশ্যই মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন এবং আমরা অবশ্যই আশা করি যে এর একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত হবে। আজও ইলিয়াস আলীকে খুঁজে ফেরেন তার স্বজন, অনুসারীরা। তার প্রত্যাবর্তনের আশা নিবু নিবু করে জ্বলছে অনেকের হৃদয়ে। নেতাকর্মীরা যখন ওনার কাছে আসতো, উনি পরামর্শ দিতেন। ইলিয়াস আলীর প্রতি যে আবেগ বা অনুভূতি, সেটা অভূতপূর্ণ, যেটা বর্ণনা করার মতো আমাদের ভাষা নেই। ইলিয়াস আলী কেবল বিএনপির একজন নেতাই ছিলেন না, তিনি সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন কাজ করবে আগামী সরকার, এই প্রত্যাশা স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। টাঙ্গাইল 5 আসনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে শোডাউন করছেন নেতাকর্মীরা, সমর্থকেরা। সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। সোহেল, জানাবেন শোডাউনকে ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা কি বলছেন? সাথে আপনি যেমনটা বলছিলেন যে টাঙ্গাইলের যে 8টি আসনের মধ্যে 7টি আসন হচ্ছে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, কিন্তু টাঙ্গাইল সদর 5 আসনটি সেটি মনোনয়ন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন, একাধিক প্রার্থী এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের মধ্যে থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং তার যে অনুসারী যারা রয়েছেন, তারা কিন্তু এই মনোনয়নের যে তাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং মনোনয়নের দাবিতে, অনেকটা মনোনয়ন দাবিতেই যদি আমরা বলি, সেই রকম দাবিতেই আজ এই পুরো শহর জুড়েই তারা মিছিল করছেন এবং হাজার হাজার মানুষ তার অনুসারীদেরকে নিয়ে তিনি মিছিল করছেন। আমাদের সাথে রয়েছে ফরহাদ ইকবাল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং এই টাঙ্গাইল সদর 5 আসনের মনোনয়ন প্রত্যাশী। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার এবং আপনার অনুসারীরা আপনারা বলছেন যে যেহেতু এই সদর আসনের যেমনটা বলছিলেন যে এখনো মনোনয়ন দেওয়া হয়নি কাউকে, সে বিষয়ে আপনারা মনোনয়নের দাবিতেই কি এই মিছিল করছেন কিনা বা এই সমাবেশ শোডাউন করছেন কিনা? এখানে আমরা মূলত তারেক রহমানের 31 দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের সেই লিফলেট বিতরণ করা হচ্ছে এবং পাশাপাশি আমাদের টাঙ্গাইলের সদরের জনগণের যে দাবি, এখানে স্থানীয় প্রার্থী দিতে হবে। এখানে অস্থানীয় কোনো প্রার্থী জনগণ, নেতাকর্মী, ভোটার মেনে নেবে না এবং আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চ নেতা দেশনায়ক তারেক রহমান টাঙ্গাইল সদরের জনগণের অনুভূতিকে তিনি ধারণ করবেন এবং তিনি বুঝতে পারবেন তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা জনগণের হৃদয় রক্তকরণ হয় এবং আমরা মনে করি যে সেই ক্ষেত্রে সদরের স্থানীয় ছেলে যে লোকাল, তাকেই মনোনয়ন দেবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের সময় স্বল্পতা, তারা বলছিলেন যারা এখানে যারা রয়েছেন মনোনয়ন প্রত্যাশী, তিনি বলছেন যে যারা দলের নীতি নির্ধারণ অবস্থায় রয়েছেন, সাধারণ মানুষের যে আবেগ রয়েছে সেই আবেগের উপরে এবং ভোটের আবেগের উপর নির্ভর করেই সেই মনোনয়ন তারা দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল সাথে আমার কাছে এই টাঙ্গাইল মনোনয়ন কেন্দ্রিক যে শোভাযাত্রা বা 31 দফা বিতরণ বিএনপির সেই কার্যক্রমের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের সংসদীয় আসন 16টি, এর মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই ঘোষণায় যুক্ত হয়েছে অনেক নতুন মুখ, বাদ পড়েছেন দলের অনেক পরিচিত মুখ। আর প্রার্থী ঘোষণার পরপরই সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা। এদিকে মহাসড়ক অবরোধের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 4 জনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে 237 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। আমাদের দলের সকল পর্যায়ে আনন্দ উৎসব থেকে বিরত থাকার জন্য আপনাদের সকলের প্রতি আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই পরিচয় শিক্ষা উপহার দেব আপনাদেরকে নিয়ে। নতুন মুখ হিসাবে প্রার্থী তালিকায় যুক্ত হয়েছেন সাবেক সংসদ উপনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া মিশকাতুল ইসলাম চৌধুরী, নুরুল আমিন, সরওয়ার আলমগীর ও এনামুল হকের নাম রয়েছে এই তালিকায়। এই নমিনেশনের মাধ্যমে আমাদের বিএনপির বিজয় হয়েছে, তৃণমূলের বিজয় হয়েছে। রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, নির্যাতিত নিপীড়ন নেতা, হামলা মামলার শিকার নেতৃবৃন্দরা। আজকে আমরা আনন্দিত। তবে চট্টগ্রামের 6টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি। রাউজান, কোতোয়ালি, বন্দর পতেঙ্গা আসনে প্রার্থী নিয়ে দলের ভেতর সমন্বয় প্রক্রিয়া চলছে। আর সন্দ্বীপ, চন্দনেশ ও সাতকানিয়া লোহাগার আসনে জোটের জন্য খালি রাখা হয়েছে। প্রার্থীর তালিকা ঘোষণার পর উত্তেজনা দেখা দেয় সীতাকুণ্ডে। কাজী সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর বাদ পড়া আসলাম চৌধুরীর অনুসারীরা মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে চলছে নানা আলোচনা সমালোচনা। আর এখন সবার মনোযোগ বাকি 6 আসনের প্রার্থী চূড়ান্তের দিকে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে 3টি রাজনৈতিক দল। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। চূড়ান্ত যাচাই বাছাই শেষে এই 3টি দল নিবন্ধনের যোগ্যতায় উত্তীর্ণ হয়। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 143টি রাজনৈতিক দল। 3 দফা যাচাই বাছাই শেষে 22টি দলের বিষয়ে তদন্ত করে ইসি। এর মধ্য থেকে শেষ পর্যন্ত এনসিপি, আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই 3টিকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে সংস্থাটি। দাবি ও আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ সকল নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে বলে জানান ইসির সচিব। সংক্রান্ত ধারাবাহিকতায় 3টা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল: জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ শাহজাহান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ। তিনি জানান, নিবন্ধনের লাইনে থাকা 8টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারেনি। 7টা রাজনৈতিক দলের নিবন্ধনের কথা বলেছে যে না, তারা কোয়ালিফাই করে না। একটা রাজনৈতিক দলের বিষয়ে আপনার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জাতীয় সমাজতান্ত্রিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মনোনয়ন দেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি জানান, এই নির্বাচনই হয়তো তার শেষ নির্বাচন। আবেগঘন পোস্টের শুরুতে ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত করায় আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। একই সঙ্গে যারা মনোনয়ন পাননি, দল তাদের সঙ্গে যথাযথ মূল্যায়ন করবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব তার স্ট্যাটাসে তার সারা জীবনের রাজনীতি এবং রাজনৈতিক কারণে জেল জীবনের পাশাপাশি নিজ পরিবারের বিভিন্ন সময়ের কথা তুলে ধরেন। সবশেষে জনগণের কাছে থাকার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে শুধু বিচার বিভাগ নয়, পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। এমন অভিযোগ বিএনপি মহাসচিবের আইনজীবীর। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ শুনানির 7ম দিনে আপিলের শুনানিতে তিনি এ অভিযোগ করেন। এদিন একই বিষয়ে সমাপনী বক্তব্যে আইনজীবীরা বলেন, আপিল বিভাগ চাইলেই তা সংশোধন করতে পারে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে 12টি। এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া 3টি নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি।
তবে 2001 সালের 30 জুন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের সূত্র ধরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। 24-এর 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হন বিশিষ্টজন রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। সপ্তম দিনের আপিল শুনানিতে আইনি যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিএনপির আইনজীবীরা বলেন, বিচারিক নিয়ম ও প্রথা ভেঙে রায় দেন সাবেক প্রধান বিচারপতি। সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর বিচার বিভাগও বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান। কাজেই গার্ডিয়ান সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা সেই বিষয়ের উপরে ইন্ডিয়ান ডিসিশন প্লেস করার, কানাডিয়ান ডিসিশন প্লেস করার এবং আমাদের নিজেদের দেশের যে সমস্ত সর্বোচ্চ আদালতের রায় আছে সেগুলো প্লেস করার। অ্যামিকাস কিউরিরা কি বলেছেন আর প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তার ফুল জাজমেন্টের মধ্যে কি ইতিহাস তুলে ধরেছেন। তৎকালীন প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হকের নেতৃত্বাধীন 7 জনের বেঞ্চে আপিল বিভাগের শুনানি হয়েছিল এবং সেই রায়ে বিচারপতি খায়রুল হক সাহেব যে রায় দিয়েছিলেন তার সঙ্গে আরো 3 জন বিচারপতি একমত পোষণ করেছেন। 4 জন বিচারপতি বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে চালু করা হয়েছে সেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। বুধবার বিএনপির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এই মামলায় নিজেদের আইনি অবস্থান তুলে ধরবে। মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 96, বাগেরহাট 2-এ। স্বাগত জানাচ্ছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটি থেকে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান পালন করবে সে বিষয়ে। স্বাগত আপনাকে CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। একটু জানতে চাই যে আপনারা এখানে তো আরও অনেকেই সম্ভাব্য প্রার্থী রয়েছে, আপনিও তার সঙ্গে প্রতিযোগিতায় আছেন, কতটুকু নিশ্চিত বা কতটুকু আপনি চাচ্ছেন টিকিটের বিষয়ে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আপনাকে ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে ইলেকশন এক্সপ্রেসের আজকের অনুষ্ঠানের বাগেরহাট 2 আসন, রামপাল মংলা ফকিরহাট নিয়ে নতুন গঠিত এই আসনের আজকের অনুষ্ঠানের যারা আপনারা আসছেন, সাংবাদিকবৃন্দ এবং আমার এলাকার মা বোনেরা, নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। অনেকে আসতে পারেননি, পথে রয়েছে, হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। আমার নেতৃবৃন্দ রয়েছে, থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি। নিশ্চিত রয়েছেন? ধন্যবাদ জানাই আপনাকে। প্রথমে আমি আশাবাদী। দীর্ঘ 40 বছর আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তৃণমূল থেকে উঠে আসা। বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমি 7 বার কারাবরণ করেছি। 3 বার রাজপথে গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরিয়েছি নিজের শরীর থেকে। 9 বছর অবৈধ ফ্যাসিস্ট সরকার আমাকে 2টি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আমাকে কয়েদির ড্রেস পরতে হয়েছে। রিমান্ডে আমাকে ধানমন্ডি, গুলশান, বনানী থানায়, ক্যান্টনমেন্ট থানায়, প্রত্যেকটি থানা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে 36 দিন রিমান্ডে, ডিবি পুলিশ, মিন্টু রোডে, প্রতিটি থানায় ঢাকার শহরে আমাকে রিমান্ডে সীমাহীন টর্চার করেছে 36 দিন। আমি জেলখানায় কেন্দ্র কারাগারে ছিলাম, কাশিমপুর কারাগারে ছিলাম, নাজিবুদ্দিন রোডের কারাগারে ছিলাম, কেরানীগঞ্জের কারাগারে ছিলাম, বাগেরহাট কারাগারে ছিলাম। আমাকে শারীরিকভাবে, অকথ্যভাবে এবং সীমাহীন নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, রক্তাক্ত করে সারা শরীর। আমি মেডিকেলে, জেলখানায় আমি ছিলাম দীর্ঘ কয়েক মাস কাশিমপুর কারাগারে। আমি আশাবাদী গত 17 বছর আমাদের দলের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে রামপাল মংলায়, এখানে শেখ হাসিনা এমপি ছিলেন, তার ভাই এমপি ছিলেন, খালেক তালুকদার খুলনার মেয়র মন্ত্রী ছিলেন, এই আসনের এমপি ছিলেন। যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন এই এলাকার মানুষ সহ্য করেছে, শুধু নির্যাতন নিপীড়ন নয়, হাজার হাজার নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী, আক্তার চেয়ারম্যান, সালাম আমাদের বিএনপির নেতা, হালিম চেয়ারম্যান, সবাইকে, অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী জনমত ছিল। আমি আশাবাদী এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমি মানুষের সাথে ছিলাম। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমাকে সিক্ত করেছে। তাদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাকে যদি দল মনোনয়ন না দেয় তাহলে কি এই বিক্ষোভ বা এই ধরনের কোনো হাঙ্গামা চলবে? আমি দৃঢ়ভাবে আশাবাদী। দল আমার যে অতীত কর্মকাণ্ড, বিশেষ করে 17 বছর আন্দোলন সংগ্রামে আমার যে ত্যাগ, আমার যে সংগ্রাম,
দৃষ্টান্ত আমি রেখে এসেছি, দল অবশ্যই সেটা মূল্যায়ন করে আমাকে ধানের শেষে মনোনয়ন দেবে। আমি দৃঢ় কোনো কারণে আপনাকে দেওয়া যদি কোনো কারণে না দেয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্য স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, আমি দলের যে সিদ্ধান্ত সেটা মেনে নিয়ে আমি দল করব। সবাই দ্রুত সময় একটু বলবেন যে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? আমি প্রথমেই এই সন্ত্রাসের জনপদ, এই জনপদকে আমি সন্ত্রাস মুক্ত করব সবাইকে নিয়ে, যাতে মানুষ ঘরে বসে নিশ্চিন্তে ঘরের দরজা খুলে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা আমি করবো। সন্ত্রাসের জনপদকে আমি সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত করব, এটাই আমার প্রধান কাজ। দ্বিতীয়ত হলো আমার এলাকার কর্মসংস্থান তরুণদের জন্য, শিক্ষিত অশিক্ষিত তরুণদের জন্য আমি এইখানে শিল্প অঞ্চল গড়ে উঠেছে, ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে আমরা বিদেশে বিনিয়োগ করে এই মোংলা পোর্টকে আধুনিকায়ন করে আর সক্ষমতা বাড়িয়ে আমরা এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, লবণাক্ততা, পানির অবদার, পানির কারণে বেড়িবাঁধের কারণে এখানে জীববৈচিত্র্য, মাটি ধ্বংস হচ্ছে, কৃষিকাজ ধ্বংস হচ্ছে, আপনার মাছ উৎপাদন ব্যাহত হচ্ছে। এই বেড়িবাঁধ এর ব্যবস্থা করব আমরা পর্যটন শিল্প গড়ে তুলব। এখানে সুন্দরবন রয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ, এই সুন্দরবনকে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য এখানে সুন্দরবনের পাশেই যদি আমরা ট্যুরিজম সেন্টার করতে পারি, ইকো ট্যুরিজম, এখানে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসবে, পর্যটন শিল্প এখানে বিকশিত হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, আমাদের কাঁকড়া শিল্প রয়েছে, চিংড়ি শিল্প রয়েছে, এগুলো আধুনিকায়ন করে আমরা বিদেশে এক্সপোর্ট করে কর্মসংস্থানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে বিরাট ভূমিকা রাখতে পারবো। শতভাগ নিশ্চিত আপনাকে দেওয়া হচ্ছে? আমি আশা করি শতভাগ নিশ্চিত এ দল আমার ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করে বিগত দিনের আমার জনপ্রিয়তা, আমার অবস্থান, এই এলাকার মানুষ আমাকে কতটুকু ভালোবাসে আপনি দেখতেই পাচ্ছেন। শুধু একটি উপজেলায় আমাদের নেতৃবৃন্দ রয়েছে, সাধারণ মানুষ, মা বোনেরা সাধারণ মানুষ। আমি এই দলের জন্য কাজ করেছি, মানুষের এলাকায় সাধারণ মানুষের সমস্যা দেখে আমি কাজ করেছি, তাদের পাশে ছিলাম, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, মেহনতি মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM TVC ইলেকশন এক্সপ্রেসের। আওয়ামী লীগ সরকারের সময় 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় 2111 কোটি টাকার দুর্নীতি হয়েছে, যা ওই সময় জলবায়ু পরিবর্তন ট্রাস্টের মোট বরাদ্দের 54 ভাগেরও বেশি, যাতে জড়িত তৎকালীন মন্ত্রী, এমপি ও প্রভাবশালী কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা। আবার জলবায়ু খাতে আন্তর্জাতিক সহায়তা আদায়ের চিত্র আরও করুন। টিআইবির গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন ও চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন ভয়াবহ ঝুঁকিতে, যা দিন দিন আরও বাড়ছে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার দরকার, কিন্তু গত 20 বছরে বাংলাদেশ এই খাতে আন্তর্জাতিক সহায়তা পেয়েছে মাত্র 1.2 বিলিয়ন ডলার, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে জলবায়ু খাতে বরাদ্দ ও সুশাসন নিয়ে এক গবেষণার ফলাফল তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যাতে এসব বিষয়ের পাশাপাশি উঠে আসে জলবায়ু খাতের সীমিত অর্থেও ভয়াবহ দুর্নীতির চিত্র। গবেষণায় বলা হয়, গত 14 বছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের বিভিন্ন প্রকল্পে প্রায় 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে, যা এই সময় মোট বরাদ্দের 54 ভাগেরও বেশি। মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে 458 মিলিয়ন ডলার, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই। এসব দুর্নীতির সাথে ওই সময়কার মন্ত্রী, এমপি, প্রভাবশালী কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা জড়িত উঠে এসেছে গবেষণায়। বলা হয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপে এমন দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা লোকজন। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। গবেষণায় উঠে আসে ট্রাস্টের অর্থ নানাভাবে নয়-ছয় করার বিষয়ও। এমনকি নিয়ম ভেঙে দুর্বল ব্যাংকে রাখা প্রায় 800 কোটি টাকা আটকে যাওয়ার পেছনেও ব্যক্তি স্বার্থ খুঁজে পেয়েছে টিআইবি। এটা হচ্ছে ট্রাস্ট ফান্ড, সেই তহবিলের একটা সিংহভাগ 15% বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে। ওটা লুটপাট করেছে তারা, রীতিমতো আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে, বিকজ তারা এখন বলছে 2030 সালে দেবে।
সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। গবেষণায় এসব দুর্নীতি রোধে জড়িতদের শাস্তির আওতায় আনা, প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা ও জলবায়ু ট্রাস্ট আইন 2010 সংশোধন সহ বেশ কিছু সুপারিশ দিয়েছে সংস্থাটি। শাসনের যে মানদণ্ডগুলো আছে প্রতিটা মানদণ্ডেই কিন্তু আমরা ব্যর্থতা দেখছি, ঘাটতি দেখেছি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।